হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি সেকেন্ড সেমিস্টার হিউম্যান জিওগ্রাফির জন্য স্পেশাল ক্লাসেস। আজ থেকে শুরু করলাম তোমাদের টপিক ওয়াইজ যে সমস্ত প্রতিটা টপিকের ইন্ডিভিজুয়াল আলোচনা করব এবং সেই টপিক থেকে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেটাও ভিডিও শেষে আমি ডিসকাস করে দেবো। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো চলো আজ আমরা যেটা পড়বো বেসিক জিনিস পড়বো। ফার্স্ট যে তোমাদের ইউনিট 1-এর যে ফার্স্ট টপিক সেটা নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের ইউনিট 1-এর ফার্স্ট টপিক কী ছিল তোমরা সবাই জানো, হিউম্যান জিওগ্রাফির নেচার অ্যান্ড স্কোপ সম্পর্কে আমরা আলোচনা করব। তো আজকের জন্য ভিডিওতে শুধু নেচার রেখেছি, কারণ জিনিসগুলো কিন্তু ব্রড, এই ধরনের কোয়েশ্চেনও আসে ব্রড হিসাবে এবং এর আলোচনাটাও বেশ যথেষ্ট লেন্দি। তো সেই জন্য আজ আমরা আলোচনা করব হিউম্যান জিওগ্রাফি কী, তার ডেফিনেশন কী, তার ক্যারেক্টারিস্টিক্স কী, আর তার পাশাপাশি তার নেচার কী। তো চলো শুরু করে দেওয়া যাক। ফার্স্টেই তোমাদের যেটা আমি বলবো, যেটা আমি তোমাদের অলরেডি অনেকবার বলেছি, যে যখনই ধরো ডেফিনেশন লিখতে দেবে তখন কিন্তু শুধুমাত্র ডেফিনেশন লেখাটাই সেই প্রশ্নের উত্তরের জন্য যথেষ্ট হয় না। অবভিয়াসলি ডেফিনেশন তোমাদের 2 মার্কসেরই আসবে, আর হিউম্যান জিওগ্রাফি কী বা হোয়াট ইজ হিউম্যান জিওগ্রাফি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো সেটা নিয়ে ফার্স্ট আমরা আলোচনা করি। দেখো আমি কি বলেছি, Human geography is the synthetic study of relationship between human societies and Earth's surface. এটা কিন্তু আমার কথা বা কোনো রাইটারের লেখা নয়, অবভিয়াসলি এটা র্যাডজেলের লেখা। হু ইজ র্যাডজেল? তোমরা নিশ্চয়ই ক্লাস 11-এ পড়েছো, মনে আছে, যে হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোলের যে জনক বা যে স্রষ্টা হিসাবে ধরা হয় সে হচ্ছে ফ্রেডরিক র্যাডজেল। তার কথা অনুযায়ী কি বলছে না, হিউম্যান জিওগ্রাফি ইজ দ্য সিনথেটিক স্টাডি, এমন এক ধরনের পড়াশোনা যার মাধ্যমে আমরা কী জানতে পারি, মানুষের এবং তার যে সমাজ এবং তার পাশাপাশি পৃথিবীতে বসবাসকারী সেই সমস্ত মানুষদের কার্যাবলীর মধ্যে সম্পর্ক। মানে হিউম্যান জিওগ্রাফি পড়ে আমরা কি জানতে পারবো? হিউম্যান জিওগ্রাফি পড়ে আমরা জানতে পারবো যে কোনো নির্দিষ্ট স্থানের মানুষ তাদের আচার আচরণ কীভাবে পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং কিভাবে তাদের আচার আচরণ বা কার্যকারিতা পরিবেশের ওপর প্রভাব বিস্তার করে। তো এই হচ্ছে হিউম্যান জিওগ্রাফির ডেফিনেশন। প্রচুর হিউম্যান জিওগ্রাফি ডেফিনেশন হয়, শুধু র্যাডজেল নয়, ভিডাল ডি লা ব্লাস বা যারা যারা হিউম্যান জিওগ্রাফির প্রবর্তক ছিলেন বা যারা যারা সমর্থক ছিলেন তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি প্রতিটা টপিকের ওপর মানে হিউম্যান জিওগ্রাফির ওপর ইন্ডিভিজুয়াল ডেফিনেশন দিয়েছে। তোমরা চাইলে যে কোনো বই থেকে তোমরা এগুলো কপি করতে পারো। অবশ্যই তোমাদের যেটা আমি আগেও বলেছি আবারও বলছি, যখন লিখবে ডেফিনেশন বাংলায়, তো যারা বেঙ্গলি ভার্সন তারা তো বাংলায় লিখছই, প্লাস এই ইংলিশ কোটেশনটা কিন্তু তোমাদের দিতে হবে। সেটা তোমরা র্যাডজেলের ইংলিশ কোটেশন যাও বা ভিডাল ডি লা ব্লাসের, ডাজন্ট ম্যাটার, কিন্তু তোমাদের একটা দিতে হবে, যেটা লিখছো সেটারই ডেফিনেশন হিসেবে দেবে। একটা বাংলায় লিখলে আর একটা ইংরেজি ডেফিনেশন লিখলে যদি সেরকম করো, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল বাংলাটা কে দিয়েছেন বা বাংলাটা যদি কেউ না দিয়ে থাকে তাহলে নর্মাল লিখে ইংলিশে কে দিয়েছেন তার নামটা মেনশন করে তবে লিখবে, নাহলে কিন্তু কনফিউশন হতে পারে। ওকে, তো এই হচ্ছে ডেফিনেশন, আশা করতে বোঝাতে পেরেছি। এবার চলে যাব আমরা ক্যারেক্টারিস্টিক্স। খুব বেসিক 6টা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমি আলোচনা করব, যেটা হিউম্যান জিওগ্রাফির জিস্ট বলতে পারো। মানে এই ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে দিয়ে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে যে হিউম্যান জিওগ্রাফি পড়ে আমরা কী কী জানতে পারছি বা হিউম্যান জিওগ্রাফি আমরা পড়বই বা কেন। দেখো ফার্স্ট পয়েন্ট আমি কি লিখেছি, অল হিউম্যানস অ্যান্ড দেয়ার সোসাইটি। আমরা হিউম্যান জিওগ্রাফি পড়ে কি জানতে পারি? মানবীয় ভূগোল পড়া মানে কি, মানুষ সম্পর্কে পড়ব, প্রতিটা নির্দিষ্ট অঞ্চল, প্রতিটা অঞ্চলে বসবাসকারী প্রতিটা ইন্ডিভিজুয়াল প্রজাতির মানুষ সম্পর্কে পড়ব এবং তাদের সোসাইটি, কালচার, তাদের জ্ঞান, বুদ্ধি, পরিবেশগত দক্ষতা সমস্ত কিছু নিয়ে পড়ব। তাহলে হিউম্যান জিওগ্রাফির মেন বা বেসিক ক্যারেক্টারিস্টিক্সটা কি, মানুষ এবং তার কার্যকারিতা বা সংস্কৃতি সম্পর্কে আলোচনা। নেক্সট টপিক কি বলছি দেখো, ইম্পর্টেন্ট লজ অফ সোসাইটি। এটা কি জিনিস? ইম্পর্টেন্ট লজ। আমরা জানি প্রতিটা সোসাইটি বা প্রতিটা সমাজে নির্দিষ্ট কিছু নিয়ম হয়, নির্দিষ্ট কিছু নিয়ম নীতি মেনে একটা সমাজ চলে। সেই সমাজের বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থাকতে পারে, বিভিন্ন রকম তাদের চাহিদা থাকতে পারে। ধরো আমরা বাঙালি, আমাদের বাঙালিদের এক ধরনের সামাজিক নিয়ম থাকে। মানে ধরো বিবাহর কথাই যদি বলি, আমাদের বিবাহ দেওয়ার প্রসেসটা একরকম। তারপরে ধরো যদি আমি খ্রিশ্চান সম্প্রদায়ে যাই, ওদের ম্যারেজ বা বিয়ের পদ্ধতিটা আলাদা। তো প্রতিটা সমাজের নির্দিষ্ট কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করে কে না, হিউম্যান জিওগ্রাফি।
নেক্সট দেখো নাম্বার 3 কি বলছে, রিলেটেড টু টাইম সিরিজ। এটা খুব ইন্টারেস্টিং জিনিস, এখানে আবার টাইম সিরিজ কোথা থেকে এলো, তাই না? তো টাইম সিরিজের সাথে কীভাবে এটা রিলেটেড, সময়ের সাথে সাথে মানুষের জীবনের যে পরিবর্তন আমরা লক্ষ্য করেছি বা প্রতিটা সময়ের ধাপে ধাপে মানুষ কিভাবে নিজেকে উন্নত করছে, কিভাবে সমাজকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু আমরা হিউম্যান জিওগ্রাফি থেকে পড়তে পারবো। তাই আমি নামটা এভাবে দিয়েছি যে রিলেটেড টু টাইম সিরিজ। ওকে, নেক্সট দেখো ডায়নামিক। অবশ্যই যে কোনো জিনিস যেটা চলনশীল তাকে আমরা ডায়নামিক বলি। তো এটা কিন্তু মানে মানবীয় ভূগোলও কিন্তু গতিশীল, এ কিন্তু কখনো থেমে থাকে না, এটা কনস্ট্যান্টলি চলতেই থাকে। তো সেটাই এখানে বলছে হিউম্যান জিওগ্রাফি ইজ এ ডায়নামিক প্রসেস, যেখানে প্রতিনিয়ত মানুষ তার নিজের দক্ষতা, নিজের কার্যাবলী, নিজের বুদ্ধির দ্বারা সম্পদকে কাজে লাগেছে, প্রকৃতিকে কাজে লাগেছে এবং নিজের সংস্কৃতি বা নিজের পরিবেশকে অনেক বেশি পরিমাণে সমৃদ্ধ করছে। নেক্সট পয়েন্ট দেখো নাম্বার 5, শোয়িং এভলিউশন। আমরা জানি যে প্রতিটা গঠনশীল বস্তু বা যাদের প্রতিনিয়ত পরিবর্তন হয় জীবনে, তাদের কিন্তু এভলিউশনটা কম্পালসারি। তো এখানে সেটাই বলছে, এখানে কিন্তু আমরা এভলিউশন লক্ষ্য করি। তো এভলিউশনটা কী রকম এভলিউশন লক্ষ্য করি, আমরা যদি মনে করি যে আদিম সমাজ বা আদিম মানুষ কীরকম ছিল, সেখান থেকে আমরা এভলিউশনের কনসেপ্টটা পেয়ে যাব। আদিম মানুষ কী করতো, বনে বসবাস করতো, গুহায় থাকতো, সেখানে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো। আর কি হতো না, সেই সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটতো, যেমন মানুষ তখন কাঁচা মাংস খেত, সবে আগুনের ব্যবহার শিখছে। এই সমস্ত ঘটনাগুলো ঘটতে ঘটতে আস্তে আস্তে মানুষ নিজেকে পরিবর্তন করলো। সে পশু পাখি পোষ মানালো, সে চাষ করতে শিখলো, সে ঘর বানাতে শিখলো, সে পোশাক বানাতে শিখলো। আস্তে আস্তে এই যে ধাপে ধাপে পরিবর্তন, সেটাই বিবর্তন আমরা জানি। তো এই বিবর্তন প্রসেসটাও কিন্তু আমরা হিউম্যান জিওগ্রাফির মাধ্যমে পড়ে থাকি। নেক্সট দেখো কি টপিক রয়েছে, অলওয়েজ চেঞ্জেবল। আমাদের যে কোনো গতিশীল বস্তু হয় সেগুলো কখনো কোনো জায়গায় থেমে থাকে না, তার কার্যাবলী চলতেই থাকে এবং প্রতিনিয়ত, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্তে সেটা পরিবর্তন হয়ে যায়। তো এই জন্য বলেছি চেঞ্জেবল, অলওয়েজ চেঞ্জেবল। তো এই হচ্ছে বেসিক 6টা ক্যারেক্টারিস্টিক্স কার না হিউম্যান জিওগ্রাফি। এই ক্যারেক্টারিস্টিক্সের ওপর বেস করেই আমরা পুরো হিউম্যান জিওগ্রাফিটা পড়ব। এবার যেটা আমি পড়ব সেটা হচ্ছে আমাদের নেচার অফ হিউম্যান জিওগ্রাফি। কি নেচার? নেচারটা কী জিনিস? অবভিয়াসলি নেচার হচ্ছে যে ধরনের ওপর ভিত্তি করে আমাদের হিউম্যান জিওগ্রাফি রয়েছে, মানে আমরা যে ধরনটা নিয়ে আলোচনা করব, হিউম্যান জিওগ্রাফির যে প্রকৃতিটা আমরা জানবো, সেটাই হচ্ছে নেচার। আমাদের হিউম্যান জিওগ্রাফির যে বেসিক দুটো কোর সেকশন থাকে, যেটার উপর বেস করে হিউম্যান জিওগ্রাফি দাঁড়িয়ে আছে, সেটা কি বলো তো? সেটা হচ্ছে হিউম্যান অ্যান্ড দেয়ার কালচার, সংস্কৃতি আর মানুষ, মানুষ আর সংস্কৃতি, এই দুটোর উপর ডিপেন্ড করে হিউম্যান জিওগ্রাফি ডেভেলপড হয়েছে। তো দেখো এখানে 5টা পয়েন্ট আছে। এই 5টা পয়েন্ট যেটা তোমরা দেখছো, এই 5টা পয়েন্টকে ইন্ডিভিজুয়ালি তোমাদের ব্যাখ্যা করতে হবে, তবে গিয়ে সেটা একটা 5 মার্কসের অ্যান্সার হবে। বা ধরো এই টোটালটা যদি 15 মার্কসের কোশ্চেন আসতেই পারে। কিভাবে আসবে সেটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। তো এখানে যেটা নেচার অফ হিউম্যান জিওগ্রাফির ফার্স্ট পয়েন্ট, দেখো কি বলছে, হিউম্যান জিওগ্রাফি ইজ দ্য হিউম্যানিট্রিক জিওগ্রাফি। মানে হিউম্যানস্ট্রিক জিওগ্রাফি মানে হচ্ছে যেখানে আমরা মানবীয় বা মানব সম্পর্কে আলোচনা করব। একটা অঞ্চল, ধরো আমি কথার কথা বলছি আফ্রিকা, ঠিক আছে? আফ্রিকা একটা বড় মহাদেশ, তার নির্দিষ্ট একটা অঞ্চল হচ্ছে কঙ্গো, ঠিক? সেই কঙ্গো নদীর অববাহিকা অঞ্চলে যে সমস্ত মানুষগুলো বসবাস করে, তাদের যে ধরন বা তারা যে প্রকৃতির হয়, তাদের নেচারটা কীরকম হয়, সেটা সম্পর্কে আলোচনা করে কে? হিউম্যান জিওগ্রাফি। আর এই নেচার বা এই যে হিউম্যানস্ট্রিক জিওগ্রাফি, এই টার্মটার কিন্তু ব্যবহার করেছিলেন ফ্রেডরিক র্যাটজেল। কোন বইতে? অ্যানথ্রোপোজিওগ্রাফি বইতে। ফ্রেডরিক র্যাটজেলের অ্যানথ্রোপোজিওগ্রাফি হচ্ছে মানবীয় ভূগোলের মেন কোর বুক বলতে পারো, ঠিক আছে? তো এই অ্যানথ্রোপোজিওগ্রাফি বইতে তিনি আলোচনা কি করলেন? তিনি বললেন যে নির্দিষ্ট অঞ্চলের মানুষের নির্দিষ্ট ধরনের মানবিক কার্যাবলী হয়ে থাকে, যেটা ভূগোলের দ্বারা রিলেটেড। মানে সেই অঞ্চলের ভূপ্রকৃতি, সেই অঞ্চলের আবহাওয়া, জলবায়ু সব কিছু এর মধ্যে ইনভলভড, বা মানুষকে সেই ধরন বা ধারণের জন্য এফেক্ট করে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট কি বলছে দেখো, হিউম্যান জিওগ্রাফি ইজ দ্য হিউম্যান ইকোলজি। অবভিয়াসলি ইকোলজি মানে আমরা সবাই জানি,
ইকোলজি বলে নতুন করে তোমাদের কিছু বলার নেই, বাট স্টিল এটা বলতে কি বোঝাচ্ছে, এটা কিন্তু আবার র্যাট জেলের মতবাদ নয়, এটা কিন্তু তুলনা করা হয়েছে যে আমাদের ইকোলজির ফাদার বা যেটা আমরা বিজ্ঞানে ইকোলজি পড়ে থাকি, বা ধরো জীববিজ্ঞানে যেটা আমরা ইকোলজি পড়ে থাকি, সেখানে কি আমরা দেখেছি বাস্তুবিদ্যা মানে কি, যেখানে আমরা সেটা নিয়ে আর্নস্ট হেকেল যেটা বলেছিলেন যে কোনো জায়গার জীব প্রজাতির সম্পর্কে আলোচনা করা, তাদের খাওয়া দাওয়া বা তাদের জীবন ধারণের যে স্টাইলটা, সেটা হচ্ছে ইকোলজি। তো এই ইকোলজি হিউম্যানের সাথে রিলেটেড। যে কোনো অঞ্চলের যখন হিউম্যানের উপর আমরা সেই ইকোলজিটা নিয়ে আলোচনা করব বাকিগুলো বাদ দিয়ে, তখন সেটা হয়ে যাবে আমাদের হিউম্যান জিওগ্রাফির অন্তর্গত। ব্যারো বলে একজন ব্যক্তি কি করেছিলেন, এই হিউম্যান ইকোলজি টার্মটা ইউজ করেন, এবং তিনি কি বলতে চান বলো তো? তিনি বললেন যে একটা নির্দিষ্ট অঞ্চলে যখন কিছু মানুষ বসবাস শুরু করে, তার সঙ্গে সেই অঞ্চলের বাস্তুবিদ্যা বা বাস্তু প্রকৃতি একটা আত্মসম্পর্ক গড়ে ওঠে। ডেফিনেটলি যারা মরুভূমিতে বসবাস করে তাদের যে প্রকৃতির সাথে রিলেশন, আমরা যারা সমভূমিতে বসবাস করি তাদের সাথে একটা ডিফারেন্সিয়েশন তো থাকবেই। তো এই যে একটা কনসেপচুয়াল ব্যাপার, বা এই যে একটা রিলেশনশিপ উইথ হিউম্যান অ্যান্ড দেয়ার বেসিক ক্যারেক্টারিস্টিক্স উইথ ক্লাইমেট, বা উইথ বলতে পারো তোমাদের এরিয়া বা ইকোলজি, সেটার যে রিলেশনশিপটা, সেটা আমরা রিপ্রেজেন্ট করি কার মাধ্যমে? হিউম্যান জিওগ্রাফির মাধ্যমে। নেক্সট টপিক 3 নম্বর কি বলছে? হিউম্যান জিওগ্রাফি ইজ আ সোশ্যাল সায়েন্স। অবভিয়াসলি সোসাইটি নিয়ে আলোচনা করছে, তো সোশ্যাল সায়েন্সেরই অংশ হবে, তাই না? এটা খুব বেসিক কনসেপ্ট, এটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, শুধু এটুকু বলছে যে হিউম্যান জিওগ্রাফি যখনই আমি মানুষ নিয়ে আলোচনা করব, তখন আসবে মানুষ যে সোসাইটি বা সমাজে বসবাস করে সেই সমাজের কথা, আর সেই সমাজের যে সমস্ত কালচার, যে সমস্ত নিয়ম, সেই সমস্ত কিছু পড়ছে সমাজের সায়েন্সের অন্তর্গত। তাহলে সোশ্যাল সায়েন্স ইজ দ্য স্টাডি অফ হিউম্যান জিওগ্রাফি, বা হিউম্যান জিওগ্রাফি ইজ দ্য স্টাডি অফ সোশ্যাল সায়েন্স। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট নাম্বার 4 কি বলছে? হিউম্যান জিওগ্রাফি ইজ এ স্প্যাশিয়াল সায়েন্স। এটা একটু বোঝার বিষয় আছে। স্থানিক বিজ্ঞান জিনিসটা কি? তো এখানে কি বোঝাবো? এই স্থানিক যে জিওগ্রাফি বা স্থানিক যে সায়েন্স বোঝাচ্ছে আমরা, স্থানিক বিজ্ঞান, ব্যাপারটা কি? কিছুই নয়, একটা মানুষ যখন তার গোষ্ঠীকে তৈরি করে, যখন সে একটা নির্দিষ্ট এরিয়ায় বসবাস করা শুরু করে, তার কিছু জনসংখ্যা তৈরি হয়। মানে ধরো আমি কথার কথা বলছি আমাদের ওয়েস্ট বেঙ্গল, ওকে, সেই ওয়েস্ট বেঙ্গলে কলকাতা একটা টাউন, খুব পপুলার একটা টাউন। সেই টাউনে মোট যতজন লোক বসবাস করছে, তাদের জীবন পদ্ধতি, কতজন ফিমেল, কতজন মেল, কতজন শিক্ষিত, কতজন অশিক্ষিত, কতজন ওয়ার্কিং পারসন, কতজন আনএমপ্লয়েড পারসন, এই যে বিষয়গুলো, এই যে জিনিসগুলো, এই যে ডেটাগুলো আমরা কালেক্ট করি, সেটাও কিন্তু কার মধ্যে পড়ছে? হিউম্যান জিওগ্রাফি। আর এই ডেটা বা মানুষকে কেন্দ্র করে সংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করে যে বিজ্ঞান, সেটাই হচ্ছে স্প্যাশিয়াল সায়েন্স। সেই নির্দিষ্ট স্থানের বসবাসকারী মানুষের বিভিন্ন রকম কার্যাবলীর ওপর বেস করে যে সংখ্যা তত্ত্ব আমরা আলোচনা করি, দ্যাট ইজ কল্ড দ্য স্প্যাশিয়াল সায়েন্স। তাহলে আমরা কি বললাম? হিউম্যান জিওগ্রাফি কীভাবে স্প্যাশিয়াল সায়েন্সের সাথে যুক্ত, বুঝতে পারলে নিশ্চয়ই। তাহলে স্প্যাশিয়াল সায়েন্স মানে হচ্ছে কোনো স্থানের জনসংখ্যা এবং তাদের কার্যাবলী এবং সংখ্যাগতভাবে সেগুলো আলোচনা করা। যখন সেটা আমরা আলোচনা করছি, যেহেতু মানুষ কেন্দ্রিক, সেটা ঢুকে যাচ্ছে হিউম্যান জিওগ্রাফির অন্তর। লাস্ট পয়েন্ট কি বলছে দেখো, ফ্যাক্টস অফ হিউম্যান জিওগ্রাফি আর রিলেটেড টু টেরেস্ট্রিয়াল ইউনিটি। খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, ব্যাপারটা ভালো করে বোঝো। মানবীয় ভূগোলের বিভিন্ন বিষয় ভূপৃষ্ঠের ঐক্যের সঙ্গে সম্পর্কিত। মানে ভূপৃষ্ঠ মানুষের বিভিন্ন কার্যাবলীকে ত্বরান্বিত করে বা প্রভাবিত করে। আমরা জানি কি, মানুষ যে জায়গায় বসবাস করবে, যে ধরনের ভূপ্রকৃতিতে বসবাস করবে, সে সেভাবে ডেভেলপ করবে। যদি আজ আমি মরুভূমিতে থাকি, আমার জীবনযাত্রা বা আমি যেভাবে ডেভেলপ করব, আমি তার জায়গায় যদি সমভূমিতে থাকি, আমি অনেক বেশি ডেভেলপ করতে পারবো। কারণ আমি মরুভূমিতে কোনো ফ্যাসিলিটি পাচ্ছি না, জল পাচ্ছি না, থাকার জায়গা পাচ্ছি না, ঠিকমতো বসবাস করার স্টেবিলিটি পাচ্ছি না। এই ব্যাপারটা যখন আমি সমভূমিতে থাকছি, আমি সমস্ত ফ্যাসিলিটি পাচ্ছি। আমি কি পাচ্ছি? আমি জল পাচ্ছি, আমি থাকার মতো সমতল জমি পাচ্ছি, আমি চাষ করার জমি পাচ্ছি, আমি কলকারখানা বানাবার জমি পাচ্ছি, আমি রাস্তাঘাট, অনেক ফ্যাসিলিটি পাচ্ছি। তো এই পুরো ব্যাপারগুলো কার সাথে রিলেটেড? পরিবেশের সাথে রিলেটেড। তার ওপরেও গিয়ে মানুষের কার্যাবলী সেই এরিয়ায় বসবাসকারী বিভিন্ন ঐক্যবদ্ধ বিষয়গুলির ওপর ডিপেন্ডেন্ট। তো সেটাই এখানে বলা হচ্ছে যে ছোট ছোট বিষয় বা এক একটা ভিন্ন ভিন্ন বিষয় মানুষের কার্যাবলীর ক্ষেত্রে কিসের ওপর নির্ভরশীল? না টেরেস্ট্রিয়াল ইউনিটির ওপর বা ঐক্যবদ্ধতার ওপর নির্ভরশীল।
আমি একা কাজ করতে গেলে যতটা কাজ করতে পারবো, আমি যদি 5 জনকে নিয়ে কাজটা করি অনেক বেশি কাজ করতে পারবো, সেটাই এখানে বলা হচ্ছে। এই হচ্ছে নেচার, মানে হিউম্যান জিওগ্রাফির নেচার। এখানে তোমাদের যদি ধরো কোয়েশ্চেনটা এইভাবে আসে, ডেসক্রাইব অ্যাবাউট দ্য হিউম্যান জিওগ্রাফি, ডেসক্রাইব অ্যাবাউট দ্য নেচার অফ হিউম্যান জিওগ্রাফি, তখন যদি তোমরা এই 5টা জিনিস এলাবোরেট করে লিখে দাও, ধরো 5-এ এসছে, তোমরা 3-এর বেশি পাবে না। কেন বললাম কথাটা? যখন তোমাদের একটা 5 নম্বরের মানে 5 মার্কসের অ্যান্সার লিখতে হচ্ছে, তখন তার কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক্স থাকবে। মানে প্রথমত তোমাকে লিখতে হবে হোয়াট ইজ হিউম্যান জিওগ্রাফি, ঠিক? তারপরে সেটা সম্পর্কে যদি 2টো ক্যারেক্টারিস্টিক্স যোগ করে দিতে পারো খুব ভালো হয়। নেক্সট তুমি যাও মেইন কনসেপ্টে, যেটা তোমার থেকে জানতে চাইছে, ডিটেলস ডিসকাশন করো, মানে যতটা ইনফরমেশন দেওয়া পসিবল দাও। তারপরে গিয়ে লাস্ট মূল্যায়ন বা কনক্লুশন দাও। একটা কনক্লুশনে কী দেবে? বিভিন্ন যে মানবীয় ভূগোলের জনক রয়েছে, রাজ্যের ভিডাল দি লাব্লাস, এই জাতীয় যে বিভিন্ন ব্যক্তিত্ব রয়েছে, তারা বারবার ভূগোলকে সমৃদ্ধ করার জন্য, মানুষের সংস্কৃতিকে তুলে ধরার জন্য মানবীয় ভূগোলের জন্ম দিলেন, এবং তার পাশাপাশি মানবীয় ভূগোলে বেশ কিছু প্রয়োজনীয় তথ্যকে যুক্ত করতে শুরু করলেন। তাই আমাদের জিওগ্রাফি বা আমাদের ভূগোল শিক্ষার ক্ষেত্রে মানবীয় ভূগোল হচ্ছে একটা বড় অংশ, যাকে বাদ দিয়ে আমরা চলতে পারি না। এরমভাবে নিজের কিছু মতামত দিয়ে তুমি যদি অ্যান্সারটাকে শেষ করো, দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু গেটিং বেটার নাম্বার। ওকে, তো এইভাবে তোমাদের এইটাকে সাজাতে হবে। তাহলে এখান থেকে কোন 3টে কোয়েশ্চেন আমি পেলাম? নাম্বার 1, ডেফিনেশন অফ হিউম্যান জিওগ্রাফি, ঠিক? যেখানে তোমাদের কী লিখতে হচ্ছে, একটা বাংলা জিনিস যা লিখছো তারই ইংলিশ ভার্সন দিতে পারো, অথবা সেপারেট ইংলিশ ভার্সন দিতে পারো, হলো। তার সাথে 2টো ক্যারেক্টারিস্টিক্স, অথবা সিঙ্গেলভাবেও আসতে পারে, ডেসক্রাইব অ্যাবাউট এনি 2 ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান জিওগ্রাফি, রাইট? 2 মার্কসের কোশ্চেনের জন্য এটাও ইম্পর্টেন্ট। আমি কিন্তু এখানে শর্টে লিখেছি, তোমরা কিন্তু এভাবে লিখবে না, প্রতিটা লাইন যেভাবে আমি বলেছি সেভাবে মানে সমেত লিখবে। ওকে, পয়েন্ট করতে পারো এভাবে, কিন্তু ভেতরে জিনিসটা তোমাকে লিখতে হবে। আর একটা কোয়েশ্চেন হয় ডেসক্রাইব অ্যাবাউট দ্য নেচার অফ হিউম্যান জিওগ্রাফি। এবার এই 3টে মিলিয়ে তোমাদের 15 মার্কস একটা কোয়েশ্চেন দিতে পারে। এটা 2, এটা ধরো তোমাদের দিয়ে দিল 11 মার্কসের, বা এটা 3 দিল, এটা 10 মার্কসের দিল, এভাবে আসতে পারে, অথবা এটা সেপারেটলি 5 মার্কসে আসতে পারে। ওকে, তাহলে এই হচ্ছে নেচার। এর পরের দিন আমরা স্কোপটা নিয়ে আলোচনা করব, স্কোপটাও কিন্তু যথেষ্ট বড়, আর এলিমেন্টস নিয়ে আলোচনা করব হিউম্যান জিওগ্রাফি। তাহলে আমাদের ফার্স্ট টপিকটা শেষ হবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এইভাবে ক্লাসটা আমি কন্টিনিউ করতে থাকবো, তোমরা প্রতিদিন ফলো আপ করবে, বন্ধুদের মধ্যে আরও বেশি বেশি করে শেয়ার করবে, সবাইকে ইনফর্ম করবে। যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয়, এগুলোর বাইরে গিয়েও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা লাইক করোনি, অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।